আমাকে উনি 15 বছরের মতন ইংরেজি শিখেছেন। দ্যাটস ওয়াই মাই ইটস হেল্পস মি টু লট। ওইরকম ড্রাঙ্ক পার্সনের পাশে কোনো বাঙালি মেয়েও টিকতো না, কিন্তু ওই অ্যালুইসা রফিক সেরকম ত্যাগী মহিলা, ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি একসাথে ছিলেন। উনি নিজে হাতে কেক বানিয়ে বিস্কিট বানিয়ে এই স্টুডেন্টদেরকে খাওয়াতেন, আর সবাই তার কেকের ফ্যান ছিল। এত ভালো কেক বানাতেন। এই এলাকায় সবাই জানে ম্যাম সাহেবের বাড়ি, আর সে সত্যি ম্যাম সাহেবের বাড়ি। আর ম্যাম সাহেব বাঙালি লোকদের অসম্ভব ভালোবাসতেন। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্ডার পক্ষ থেকে আমি সাকিব, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর এখন যে বাড়িটা আমার পেছনে আপনারা দেখছেন, এটা হচ্ছে খুলনায়। আর এই বাড়িটাকে অনেকে ম্যাম সাহেবের বাড়ি বলেন, অনেকে খান সবুরের বাড়ি বলেন। আসলে এই বাড়িটা কার, এটা জানতে এবং এই এত সুন্দর নান্দনিক একটা বাড়ি, এই বাড়ির সম্পূর্ণ ইতিহাসটা আপনাদেরকে জানাতেই আজকে আমি আছি এখন খুলনার এই কয়লাঘাট মন্দির, যেটাই কয়লাঘাট মন্দিরের পাশেই। আমি শুনছি এখানে নাকি একজন ভদ্র মহিলা ছিলেন ফরেনার, যিনি 10 টাকায় এই দেখেন সেন্ট সৌসি লেখা দেখছেন, এই যে সেন্ট সৌসি। এই সেন্ট সৌসিটাও কি, এটাও আমি আসলে কিছু বুঝতেছি না। ভিতরে আরও অনেক সুন্দর, যদিও বা উপর থেকে এই টিনের ছাদটা ভেঙে গেছে, তাও ভিতরে অনেক সুন্দর। মানে রুমগুলো স্কোয়ার না, একটা ট্রায়াঙ্গেল, একটা মানে সরবুজ টাইপের। আমি এই বাড়ি দেখার জন্য অনেকভাবেই চেষ্টা করছি। সামনের দিকে হচ্ছে দুইটা গেটেরই তালাবদ্ধ। আর এখন এই দিকে উঠে আমি কিছু ছবি নিলাম। এখানে ঢোকার কোনো উপায় নাই, তালা মারা তো। হ্যাঁ, ওইখানে আমি ঢুকতে পারিনি, কিন্তু এখানে হচ্ছে একজন ভদ্রলোক আছেন, যিনি হচ্ছে বনি দাদা নামে পরিচিত। আমি তার কাছে এখন যাচ্ছি। আর এই বনি দাদার কাছে গিয়ে আমি আসলে জানার চেষ্টা করব এই বাড়ির ইতিহাসটা, কারণ আমি শুনেছি তিনি নাকি অনেক কিছুই জানেন এই বাড়ির সম্পর্কে বা এই বাড়ির ইতিহাস সম্পর্কে। না, আমি তো যাবো উপরে। আচ্ছা, এটা খানে সবুরের বোনের বাড়ি, আর সেই সূত্রে তার ছেলে কাজী আব্দুর রফিক, মিসেস অ্যালুইজা, উনি হচ্ছেন অস্ট্রিয়ার বাসিন্দা। সকলে বলে জার্মান, আসলে জার্মান না। ওনাদের ওই লাইফটা একটা ট্র্যাজেডি আছে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব ভাঙচুর হয়ে যায় ওদের। তারপরে পাকিস্তান গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিল যে এই দেশে আবাসন কিভাবে সুন্দর করা যায়। এই দেশের গরিব মানুষ, এদের ঘর বাড়ি ভালো না। বাংলাদেশে মেইনলি সব গোলের ঘর, তারপরে পাতার ঘর ঠর, গরিব মানুষ, এদের কী করা যায়, এটা আইয়ুব খান করলো। ওই অ্যালুইসা রফিক, ওনার স্ত্রী যিনি, তার বাবা কিন্তু আবাসনের ব্যবসা করতো। আমরা আজকাল যে অ্যাডভেস্টাসের ঘরগুলো দেখি, পাতায় দেয় ঘর, ওই প্রক্রিয়াটা পাকিস্তানে আনার জন্য গেলেন। তা যাবার পরে ওনার বাবার সাথে ওনার মেয়েকে দেখলেন, মানে ওই মালিকের, অস্ট্রিয়ান মালিকের সাথে। ওনার পকেটে ওনার কাছে হাইকোর্টের ছবি ছিল। আচ্ছা। তো জার্মানিতে ওই বাড়ি, ওই যখন লুইজের সাথে দেখা হয়েছে, লুইজারে দেখা বলছে হাইকোর্টের ছবি, এইটা আমাদের বাড়ি, আমি ওই দেশের রাজার ছেলে। এখন মেয়েটা পছন্দ হয়েছে, তার হৃদয়ে লেগে গেছে। এখন তাকে কনভিন্স করতে হবে, হাইকোর্টের ছবি দেখায় আমার বাড়ি আর আমি রাজার ছেলে, মেয়ে পটকায় নিয়ে চলে আসছে। সো এটা মজার ব্যাপার তার। আমি কোনো দোষ দেখি না ভাই, জানি না what do you think of him? প্রেমে আসলে কোনো ভুল থাকে না, কোনো ভুল থাকে না। সো হি ডিড দ্যাট। এবং তারপরে দুজন প্রেমে পড়লেন। প্রেমে পড়ার পরে তারপরে ওরা এক পর্যায়ে ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এবং এত ত্যাগী মহিলা ওনার মৃত্যুর আগ পর্যন্ত ওনার পাশে ছিলেন। এবং বন রেডিও, যেটা বাংলা, এইটার প্রতিষ্ঠাতা কিন্তু কাজী আব্দুর রফিক। ওই রেডিওতেই সারা জীবন চাকরি করেন এবং অ্যাকর্ডিং টু দ্য ল অফ জার্মান ওইখানে রিটায়ার করেন কাজী আব্দুর রফিক। রিটায়ার করার পরে জার্মান গভর্নমেন্ট ওনাকে সব দেন, উনি চলে আসবেন ইস্ট পাকিস্তানে। কারণ আমরা অ্যালুইসা রফিকের কাছে শুনছি, ওনারা যে টাকা পেনশন গভর্নমেন্টের কাছ থেকে পাবেন, সেই টাকা এদেশে রাজার মতন চলতে পারবেন। তো ওনাদের মার্সিডিজ বেঞ্চ আর কী সব গাড়ি, স্পিড বোট, সব কন্টেনার পর কন্টেনার সারা দুনিয়ার মাল ভরে নিয়ে বাংলাদেশে চলে আসেন। হ্যাঁ, ওনারা এসে ওই বাড়িতে ওঠেন। রফিক সাহেবের সম্বন্ধে বলতে পারি, উনি একটু ড্রিঙ্ক করতেন আর কি। এবং ড্রিঙ্কটা এমন একটা পর্যায়ে চলে গেল, হয়তো ফ্রাস্ট্রেটেড ছিলেন।
ওইরকম ড্রাঙ্ক পার্সনের পাশে কোনো বাঙালি মেয়েও টিকতো না। কিন্তু ওই অ্যালুইসা রফিক সেরকম ত্যাগী মহিলা, ওনার মৃত্যুর আগ পর্যন্ত উনি একসাথে ছিলেন। আর আমি শুনেছিলাম যে উনি নাকি 10 টাকায় ইংরেজি শেখাতেন, এই ধরনের কোন বিষয়? অ্যালুইসা রফিক সব অ্যাম্বাসির টিচার ছিলেন। অ্যাম্বাসিতে ওই যত ছেলেমেয়েরা থাকে বাঙালি বা ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওদের একটা স্কুল থাকে অ্যাম্বাসির মধ্যেই। উনি একটা জনগণের জন্য, বাংলাদেশের ছাত্র অনেকে ইংরেজি শিখবে, ইংরেজি বলে উনি একটা ক্লাস করলেন ফ্রি স্পোকেন ইংলিশের। এটা কি ওনার বাসায়? ওনার বাসাতেই, ওনার বাসাতেই খুললেন। তা উনি ওই নাম এনরোল করেন। তো এনরোল করার পরে প্রতিদিন তারা এসে ফ্রি ক্লাস করে, ফ্রি শিট দেয়, ফ্রি নাস্তা দেয়। আচ্ছা। তারপরে উনি খুব দুঃখ পায়ে বললেন কি, ববি দেখো ওরা ঠিক মতন আসে না, আমি 15 জন একটা গ্রুপে নিই, আমি 15 জন চালাইতে পারি, 15 জন কন্ডাক্টিং করতে পারি। ওরা আসার পরে 5 জন 6 জন প্রায় অ্যাবসেন্ট থাকে, আবার কেউ ড্রপ দেয় ইত্যাদিতে। আমার খুব দুঃখ, আমার খুব কষ্ট। তারপরে আমি বললাম কি, তোমার আমি থিওরি দিচ্ছি, তুমি তো এটা তোমার দেশ না, এটা আমার দেশ, থিওরি অনুসারে কাজ করো, তোমার একটা জন্য মিস দেবে না। তা 10টা ক্লাসের জন্য তুমি 25 টাকা করে নেবে একটা ক্লাসে, তাহলে হবে কত? আমি তো কোনো টাকা নেবো না। বলে তোমার টাকা নিতে বলতেছি না, আমি যা বলতেছি শোনো, আগে শোনো, টাকা নিতে বলতেছি না। 25 টাকা করে 250 নেবা এনরোলমেন্টের সময়, আর বলবা তুমি যদি 10টা ক্লাস ঠিক মতন করো এইটা তোমাকে গিফট দেওয়া হবে। হ্যাঁ, ওই টাকা আটকা থাকলে, আর যদি একটা ক্লাস মিস করো তাহলে 25 টাকা কাটা যাবে। ক্লিয়ার? তারপরে ওইটা করার পর, আর যদি কারো জেনুইন ব্যাপার থাকে তাহলে তুমি তাকে অ্যালাউ করতে পারো, সে তোমার কাছে পারমিশন নেবে। 100% অ্যাটেন্ডেন্স ঠিক হয়ে গেল। সে বলে, ববি তোমার খুব বুদ্ধিটা অনেক কাজে লাগছে, তোমার অনেক বুদ্ধি। বলে, আমার অনেক বুদ্ধি না, আমার বাংলাদেশি বুদ্ধি। এই বাড়িটাকে সবাই মানে মেম সাহেবের বাড়ি বেশি বলে। হ্যাঁ, উনি ইন জেনারেল শহরে উনি মেম সাহেব নামে পরিচিত। রফিক সাহেব মারা যাওয়ার পর থেকে এই বাড়ি টেক কেয়ার করেছেন উনি। আর এই বাড়িতে অনেকে লোকজন ওই যে ইংরেজি শেখার জন্য, আর উনি সবার জন্য ওপেন রেখেছেন। আর সে কখনো ভয় পেত না, কিন্তু কেয়ারটেকারকে শুধু বলতো যে আসতে দাও। আর ইয়াং ছেলেপেলেরা আসতো, বয়স্করা মানে সবার জন্য ওপেন ছিল এটা। জি। তারপরে সেখানে লেখাপড়া তো না, ইংলিশ, স্পোকেন ইংলিশ উনি শেখাতেন। ওনার নিজে উনি শিট বানাতেন এক একজনের জন্য। উনি পড়তেন, যথেষ্ট পড়া পড়তেন, যথেষ্ট শ্রম দিতেন এই বাচ্চাগুলোকে শেখার জন্য বিনা পয়সায়। ওই বাসাটা ছিল একটা মিউজিয়ামের মতো। অনেকে ভিতরে যদি না দেখতো, কারণ মিসেস রফিক এত সুন্দর ঘর সাজিয়েছেন, সে একজন ভালো গৃহিণী ছিলেন। সে নিজে কাজ করতে পছন্দ করতো। সে দেখা যেত যে যেসব জিনিস বাইরে থেকে নিয়ে আসছে, প্রত্যেকটা জিনিস যেখানে রাখার সেখানে রাখতো। ওনার যে একটা টুলস রুম ছিল, সে টুলস রুমে আমি দেখেছি যে প্রত্যেকটা একটা পেরেক সাজানো, একটা স্ক্রু ড্রাইভার সাজানো, কোথায় যেখানে হাত দিলেই সেখানে পাবে। ওনার বাসায় কেয়ারটেকার, তার ওয়াইফ এবং ওদের একটা ছোট্ট কোয়ার্টার ছিল, ওরা কোয়ার্টারে থাকতো। এবং ওই বাচ্চা দুটারে পুরো ইংরেজি শিখেছে উনি। কেয়ারটেকার 2টা বাচ্চা ইংরেজি শিখে তো ঠিকঠাক মতন। আমার বাচ্চাদের উনি শিখাইছেন এবং দে আর ভেরি গুড ইন ইংলিশ। আমাকে উনি 15 বছরের মতন ইংরেজি শিখেছেন। দ্যাটস ওয়াই মাই ইটস হেল্পস মি টু লট, মানে টু কম্পোজ অ্যান্ড টু স্পিক অ্যান্ড অল দিস থিংস। এবং উনি একটা দারুণ কথা বলতেন, বলে দেখো আমি যত জায়গায় টিচার ছিলাম, আর সব জায়গায় ওয়েস্টের বাচ্চারাও থাকতো, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তানের বাচ্চারা থাকতো। ওয়েস্টের বাচ্চাগুলা ঠান্ডা কোনটা শক্তিশালী, আর বাঙালিগুলো হেভি ব্রেনি। বাঙালিগুলোর ব্রেনের সাথে ওয়েস্টারগুলো একটাও পারতো না, আর বাঙালিগুলো ওদের সাথে মারপিটে পারতো না। ইটস এ ভেরি গুড সাইন। এবং ইন জেনারেল বাঙালিগুলো স্টুডেন্টগুলো অঙ্কে সায়েন্সে জিনিয়াস, এখনো জিনিয়াস রাজনীতিতে, দেশ নষ্ট করতে, বেচতে। হাজবেন্ডরা মুসলিম ছিল, কিন্তু এইভাবে ধর্ম পালন করতেন না। কিন্তু মিসেস রফিক সেটা অনেকজন থেকে দেখে দেখে শিখে এটা অনুধাবন করেছেন, নিজে ইসলাম ধর্ম করেছেন। তারপর দেখছেন যে পরিবারের মধ্যে বাচ্চাদেরকে কখনো একজন বাঙালি হিসাবে বড় করেছেন, বাঙালি শাসন হিসাবে বড় করেছেন মিসেস রফিক। আমাদের অনেক স্মৃতি। আজকে আমি যে সোফাতে বসে আছি, এই সোফাটা ওনার বাসায় সোফা। আমরা তার স্মৃতি হিসেবে আমাদের কাছে রেখেছি, কারণ সে আমাদের মায়ের মতো ছিল।
আমরা তাকে অনেক সম্মানের সাথে দেখতাম। আর আমার এটা সৌভাগ্য যে মানে আপনাদের দুজনকে পাওয়ার ফলে মানে এই বাড়ির ইতিহাসটা আমি জানতে পারতেছি। আমরা কিছুটা বলতে পারছি, যতটুকু আরো মানে অনেক কিছু আরো আছে। অনেক কিছু আছে, কিন্তু মানে আমি তো আপনার ঘেটে ঘেটে কোনো কিছুই পাই নাই, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। কিন্তু আপনাদের কল্যাণে আর কি আচ্ছা। কিছুটা জানতে পারি।